বাংলাদেশে কবে ফিরবে আওয়ামী লীগ তা নিয়ে এখনো বাংলাদেশের নানা রকম ভাবে আলোচনা চলছে এবং শেখ হাসিনার বা প্রত্যাবর্তন কবে ঘটবে তারেক সরকার কি কোনোভাবে এই বিষয়ে সহযোগিতা করছে সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো যে সেন্ট মার্টিন দ্বীপ সেটা আবারও নতুন করে চর্চায় এসেছে এবং সেন্ট মার্টিন দ্বীপে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে যে নিয়মগুলো বহাল ছিল সেগুলোই আবার নতুন করে বহাল রাখছে তারেক সরকার, আর এটা নিয়েও সমালোচনার ঝড় উঠেছে বাংলাদেশের অন্তরে। সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো বাংলাদেশের এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কোন পর্যায়ে রয়েছে। পাশাপাশি তারেক সরকারের মাত্র 2 মাস হয়েছে, আর এই 2 মাসে তিনি কি কি বিষয়ে দিকে কাজ করছেন এবং যেটা নিয়ে নানা রকম বিতর্ক সৃষ্টি হচ্ছে, আদৌ কি পরিস্থিতি সেদিকেও নজর রাখবো। পাশাপাশি নজর রাখবো ভারত বাংলাদেশের সম্পর্কের সমীকরণের দিকে এবং পাশাপাশি আমরা নজর রাখবো সেনাবাহিনীর দিকে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও নতুন করে আবার খবরের শিরোনামে উঠে এসেছেন। ঠিক কি বিষয়, কিভাবে তিনি খবরের শিরোনামে এলেন সেদিকেও নজর রাখার চেষ্টা করব আমাদের বিশেষ প্রতিবেদন আকারে। বাংলাদেশে কি ঘাঁটি রয়েছে লস্কর-ই তৈবা? পদ্মাপাড়ে পালাবদলের পর দেশজুড়ে অপারেশন চালায় লস্কর-ই তৈবা। তার মধ্যে অন্যতম ছিল অস্ত্র আমদানি সহ অন্যান্য কার্যকলাপ। সূত্রে খবর, বাংলাদেশের 5 লস্করি জঙ্গিকে নিকেশ করেছিল ভারতের সীমান্তবর্তী অঞ্চলের রীতিমতো তারা রেকি করেছিল। এর আগে চীন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে একটি জোট তৈরি হয়। বাংলাদেশে পালাবদলের সময় লস্কর-ই তৈবার বেশ কিছু সদস্য সেদেশে এসে ঘাঁটি বানায়, কিন্তু এসব তো তারেক রহমানের সরকার আসার আগে হয়েছিল। সরকারে এসে কি জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে পেরেছে বিএনপি সরকার? সূত্রে খবর, কক্সবাজার ও অন্যান্য এলাকায় এখনো ঘাঁটি রয়ে গিয়েছে জেহাদিদের। সেখান থেকে কি তারা ছক কষছে বাংলাদেশে নাশকতামূলক কাজের জন্য? লস্কর-ই তৈবাকে কি আড়ালে মদত দিচ্ছে জামায়াত ইসলামী? আর এর আগে দিল্লি পুলিশ ওয়ান্টেড লস্কর-ই তৈবা জঙ্গিকে গ্রেপ্তার করেছিল দিল্লির সীমানা থেকে, আর ওই লস্কর জঙ্গির নাম সাব্বির আহমেদ লোন। বাংলাদেশ থেকে পাকিস্তানি আইএসআই নির্দেশে ভারত বিরোধী কার্যকলাপ চালাতো সে। দিল্লি পুলিশের স্পেশাল সেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় তাকে হাতে নাতে ধরে। গোয়েন্দা সূত্রে খবর, সাব্বির আহমেদ লোন লস্কর-ই তৈবা সন্ত্রাস মডিউলের সদস্য ছিল। দিল্লি, কলকাতা সহ একাধিক জায়গায় হামলা ও দেশবিরোধী পোস্টারও লাগায় ওই জঙ্গি। সাব্বিরের নিয়ন্ত্রণে থাকা মডিউলের সদস্যদের দিল্লি ও দক্ষিণ ভারতের নানা অংশ থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। সূত্রে খবর, সাব্বির ওরফের রাজা জম্মু কাশ্মীরের শ্রীনগর জেলায় কঙ্গন এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই গোয়েন্দাদের রাডারে ছিল সাব্বির। বাংলাদেশে বসে সম্পূর্ণ জঙ্গি কার্যকলাপ চালাতো সে। লস্কর-ই তৈবার প্রশিক্ষিত জঙ্গি ছিল এবং পাকিস্তানের মুজাফফরবাদে দৌরাই আম এবং দৈরাই খাস ট্রেনিং ক্যাম্প থেকে প্রশিক্ষণ নেয় ওই জেহাদি। প্রায় 2 দশক ধরে লস্করের সঙ্গে যুক্ত সাব্বির। ভারতে অশান্তি তৈরি করতে, সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে বাংলাদেশিদের এবং ভারতে লুকিয়ে থাকা অনুপ্রবেশকারীদের নিয়োগ করত। দিল্লি পুলিশ সূত্রে খবর, কলকাতা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ থেকে যুবকদের নিয়ে গিয়ে মগজ ধোলাই করে সংগঠন তৈরি করেছিল এই কুখ্যাত কমান্ডার। ঢাকায় গোপনে লুকিয়ে থেকে লস্করের সংগঠন তৈরি করে ফেলেছিল। দীর্ঘ 2 মাস ধরে ছদ্মবেশে লুকিয়েছিলেন দিল্লি পুলিশের বিশেষ সেলের গোয়েন্দারা। দিল্লি পুলিশের স্পেশাল সেল অভিযান চালিয়ে দিল্লির সীমানা থেকে তাকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, এই কুখ্যাত কমান্ডারকে ধরতে দিল্লি পুলিশের এসিপি প্রমোদ কুশওয়া, এসিপি ললিত নেগি এবং ইন্সপেক্টর যেখানে সুনীল রাজায়নের নেতৃত্বে টিম তৈরি হয়েছিল এই কমান্ডারকে ধরার জন্য। এবং 2007 সালে যেখানে স্পেশাল সেল প্রথমবার সাব্বির আহমেদকে গ্রেপ্তার করে। AK-47 রাইফেল, গ্রেনেড সহ বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছিল তার কাছ থেকে। সেই সময় জামায়াত দাওয়া প্রধান এবং 26/11 মুম্বাই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সাইদের সঙ্গে যোগ পাওয়া গিয়েছিল। 2018 সাল পর্যন্ত তিহার জেলে বন্দী ছিল এবং তারপরে জামিনে মুক্তি পায়। গোয়েন্দা সূত্রে খবর, জামিন পাওয়ার পর বাংলাদেশে যায় সাব্বির, আর সেখানে লস্কর নেটওয়ার্ক তৈরি করে। পাকিস্তান হ্যান্ডেলার এবং বাংলাদেশের অপারেটিভদের সঙ্গে যোগাযোগ করত। কিন্তু কথা হলো, জঙ্গি কার্যকলাপকে কেন বাগে আনতে পারছে না বিএনপি সরকার? কেন তারা বারবার নিশানা করছে বাংলাদেশ ও পড়শি দেশগুলিকে? বাংলাদেশের ভবিষ্যৎ কি অন্ধকারে?
দেশজুড়ে ক্রমবর্ধমান বিদ্যুতের ঘাটতি তো সে কথাই বলছে। তীব্র গরমে যেখানে হাঁসফাঁস অবস্থা, সেখানে ঘন্টার পর ঘন্টা নেই কারেন্ট। পড়াশোনা রীতিমতো লাটে উঠেছে, জোর ধাক্কা খেয়েছে ব্যবসা বাণিজ্য। কিন্তু দেশের চরম সংকটের সময় তো উল্টো সুর সে দেশের মন্ত্রীর মুখে। বিদ্যুতের পাশাপাশি জ্বালানি নিয়েও জ্বলছে বাংলাদেশ। ঘন্টার পর ঘন্টা ধরে তেল নেওয়ার লাইনে দাঁড়াতে হচ্ছে বাংলাদেশের মানুষদেরকে। দেশের যখন এই হাল, তখন উল্টো বলি জ্বালানি মন্ত্রীর মুখে। সম্প্রতি তিনি জানান দেশের জ্বালানির কোনো ঘাটতি নাকি নেই। তাহলে কেন দেশের মানুষ দাঁড়িয়ে রয়েছেন লাইনে? কেন গ্রাম, জেলা, উপজেলায় বিদ্যুতের ঘাটতি? এই সবকিছু নিয়ে কি ব্যাখ্যা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান? নেট নাগরিকরা বলছেন সংকট যে হচ্ছে তা তো বোঝার কথা নয় মন্ত্রীদের, কারণ তাদের এলাকায় তো কোনো বিদ্যুতের ঘাটতি নেই। অর্থাৎ এ যেন চাচা আপন প্রাণ বাঁচার মতো নীতি। বাংলাদেশের নাগরিকরা এই চরম সংকটে মরছে নাকি না মরে বেঁচে আছে তা দেখার দরকার নেই। নিজের এলাকায় কারেন্ট থাকলেই হলো, ব্যাস। বিদ্যুৎ নেই, পর্যাপ্ত ডিজেল নেই, তার অভাবে বন্ধ সার উৎপাদন। এর ফলে মার খাচ্ছে কৃষিকাজ, মরছে কৃষকরা। এখন তারা চাইছেন যদি ঈশ্বরই বৃষ্টি এনে দেন তবে চরম দুর্দশা থেকে বাঁচতে পারবে চাষিরা। সরকারি হিসেবে স্থাপিত উৎপাদন সক্ষমতা 26 থেকে 28 হাজার মেগাওয়াট হলেও বাস্তব উৎপাদন অর্ধেকেরও কম। সাধারণ সময় 12 থেকে 15 হাজার মেগাওয়াটের মধ্যে ঘোরাফেরা করে, অথচ চাহিদা পিক সময় 16 থেকে 18 হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। ফলে 3 থেকে 4 হাজার মেগাওয়াট ঘাটতি তৈরি হয়ে নিয়মিত লোডশেডিং অনিবার্য হয়ে উঠেছে। শহরে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকলেও গ্রামে তা 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত পৌঁছে জনজীবনকে দুর্বিষহ করে তুলছে। এই সংকট কেবল উৎপাদনের নয়, এর মূল কারণ জ্বালানি ঘাটতি। দেশীয় গ্যাস কমে যাওয়া, এলএনজি ও কয়লা আমদানিতে ডলার সংকট এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানির ঘাটতির ফলে অনেক বিদ্যুৎ কেন্দ্র চালু থাকলেও পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। পাশাপাশি একাধিক কেন্দ্র বন্ধ বা আংশিক চালু থাকা, প্রযুক্তিগত ত্রুটি এবং আমদানিকৃত বিদ্যুতের ওপর নির্ভরতা পরিস্থিতিকে আরও জটিল করছে। অন্যদিকে ক্যাপাসিটি পেমেন্ট মডেলের কারণে উৎপাদন না করেও কেন্দ্রগুলোকে অর্থ দিতে হচ্ছে, যা রাষ্ট্রীয় অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করছে। এর সঙ্গে যোগ হয়েছে সিস্টেম লস ও বিদ্যুৎ চুরি, যা বছরে 4000 কোটি টাকার ক্ষতির কারণ। কেবল অটোরিক্সার ব্যাটারি চার্জ করতে প্রতিদিন 800 মেগাওয়াট বিদ্যুতের সংস্থান করতে হয়। এই সংকটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বৈষম্যমূলক বন্টন। রাজধানী তুলনামূলকভাবে সুবিধা পেলেও গ্রামীণ অঞ্চল দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকে। ফলে শিল্প, কৃষি ও দৈনন্দিন জীবনে অসীম প্রভাব পড়ে, উৎপাদন ব্যাহত হয়, সেচে সমস্যা হয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। সব মিলিয়ে বাংলাদেশ আর কতদিন ধরে জারি থাকবে এই সংকট? প্রশ্নটা কিন্তু ক্রমশই জোরালো হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী নিয়ে একটি খবর কয়েকদিন ধরে উঠে আসছে, আর তা হলো পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান বাংলাদেশে বায়ুসেনার আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। অর্থাৎ বায়ুসেনার কর্তারা জঙ্গি কার্যকলাপের সক্রিয় ভূমিকা পালন করছেন। নিজের দেশে বায়ুসেনার আধিকারিকরাই সন্ত্রাসবাদী কাজকর্মে জড়িত। ভয়ঙ্কর এই খবর সামনে আসার পরেই টনক নড়ে বাংলাদেশ বিমান বাহিনী বা BAF এর। বায়ুসেনার কোর কমিটির কিছু সদস্যের সঙ্গে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা TTP এর সম্ভাব্য যোগাযোগের অভিযোগে ব্যাপক গোয়েন্দা অভিযান চালানো হয়েছে। নর্থ ইস্ট নিউজে প্রকাশিত একটি খবর অনুযায়ী 20 এপ্রিল ভোর থেকে শুরু হয় চিরুনি তল্লাশি। BAF এর এই অভিযানের পর বিমান বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং নিজস্ব সদস্যদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। আটক হওয়া 2 কর্মকর্তার পরিচয় গোপন রাখা হয়েছে। বিমান বাহিনীর সদর দফতর থেকেও এই অভিযান, আটক কিংবা পলাতক সদস্যদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে আভ্যন্তরীণ সূত্রগুলি বলছে বাহিনীর কিছু কর্মকর্তা ও সদস্যের সঙ্গে TTP এর যোগাযোগের পরিধি কতটা বিস্তৃত তা খতিয়ে দেখতে তৎপরতা জোরদার করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই অভিযান চলাকালীন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মালয়েশিয়ায় সরকারি সফরে গিয়েছিলেন। অভিযানের ধারাবাহিকতা জানা গিয়েছে, পালিয়ে যাওয়া বিমান সেনাদের মধ্যে 4 জন আগেই পাকিস্তান, পর্তুগাল, তুরস্ক ও নিউজিল্যান্ডে চলে গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। অপ্রমাণিত কিছু তথ্য অনুযায়ী এই ঘটনায় 2 জন সেনা কর্মকর্তাকেও হেফাজতে নেওয়া হয়েছে, যদিও তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। অভিযানের পরপরই বিমান বাহিনীর সংশ্লিষ্ট ঘাঁটিগুলোতে কর্মরত বেসামরিক কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিমান ঘাঁটিগুলিতে নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এদিকে তদন্ত চলমান
থাকায় আরও গ্রেফতারের সম্ভাবনার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করার পাশাপাশি ঢাকার অন্তত দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও নিম্নপদস্থ বিমান সেনাদের ব্যবহৃত মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিরক্ষা শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিমান ঘাঁটিগুলোতে নিয়মিত উপস্থিতি যাচাই কার্যক্রম চালু করা হয়েছে। বিগত কয়েক বছরে জঙ্গি কার্যকলাপে নাম উঠে এসেছে তেহরিক-ই-তালিবান গোষ্ঠীর। এই জঙ্গি গোষ্ঠী কি, কোথা থেকে এদের আবির্ভাব হলো? তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি হলো উত্তর পশ্চিম পাকিস্তানে বেশ কিছু সশস্ত্র গোষ্ঠীর একটি শক্তিশালী জোট। এই জোট গঠন হয় 2007 সালে। এরা মূলত পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে সক্রিয়। এদের প্রধান লক্ষ্যই হলো পাকিস্তান সরকারকে উৎখাত করে তাদের নিজস্ব ব্যাখ্যা অনুযায়ী কঠোর শরিয়ত আইন প্রতিষ্ঠা করা। টিটিপি বিগত 1.5 দশক পাকিস্তানের মসজিদ, বাজার, সামরিক ঘাঁটি ও থানাগুলোতে অসংখ্য ভয়াবহ আত্মঘাতী হামলা ও সশস্ত্র আক্রমণ চালিয়েছে। খবর আল জাজিরার। অনেকে টিটিপি ও আফগানিস্তানের তালেবানকে একই মনে করলেও আসলে এরা দুটি আলাদা সংগঠন। তবে এদের মধ্যেও আদর্শিক, সামাজিক ও জাতিগত গভীর সম্পর্ক রয়েছে। টিটিপি যোদ্ধারা অতীতে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে আফগান তালেবানের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। 2021 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর টিটিপি এক নতুন শক্তির সঞ্চয় করেছে বলে মনে করা হয়। ইসলামাবাদ বারবার অভিযোগ করে আসছে আফগান তালেবান তাদের মাটিতে টিটিপিকে নিরাপদ আশ্রয় দিচ্ছে, যদিও কাবুল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে। 2026 সালের শুরুতে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় দুই দেশের সম্পর্কে চরম অবনতি ঘটে। পাকিস্তান দাবি করছে টিটিপি আফগান মাটি ব্যবহার করে এসব হামলা চালাচ্ছে। এই প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের অভ্যন্তরে টিটিপির আস্তানায় বিমান হামলা চালায়। এই টিটিপি গোষ্ঠী এখন বাংলাদেশে বায়ুসেনার অন্দরে ফাঁদ পেতেছে। এই অভিযান কি আগামী দিনে কার্যকর হবে, নাকি ফের মাথা তুলবে জিহাদিরা? বাংলাদেশের রাজনীতিতে ফের ঘুরে ফিরে আসছে গুপ্ত ছাত্রদল শব্দবন্ধটি। 2024 সালে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে ঘুরে ফিরে বারবার আলোচনা এসেছে গুপ্ত শব্দটি। গত মঙ্গলবার চট্টগ্রামে সিটি কলেজের ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনাও ঘটে। প্রশ্ন, গুপ্ত রাজনীতির বলার পর ছাত্র শিবিরের তরফ থেকে কেন প্রতিক্রিয়া আসছে? যদিও ছাত্র সংগঠনটির দাবি গুপ্ত লেখার কারণে তারা কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায়নি, বরং তাদের উপর হামলা হবার পরই তারা প্রতিক্রিয়া জানিয়েছে। পাশাপাশি দেশ পরিচালনায় বিএনপি সরকারের ব্যর্থতার দায় ঢাকতে এমন বিতর্ক সৃষ্টি করে তাদের অঙ্গ সংগঠন ছাত্রদল জনসাধারণের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করছে বলেও দাবি করছে ছাত্র শিবিরের একাধিক নেতা। মূলত গণ অভ্যুত্থানের আগে ছাত্র শিবিরের একাধিক নেতার বিরুদ্ধে পরিচয় গোপন করে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এমনকি জাতীয় নির্বাচনের প্ররোচনার সময়ও বিএনপির দলীয় প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখেও গুপ্ত রাজনীতির কথা শোনা যায়, যদিও সে সময় তিনি কারোর নাম উল্লেখ করেননি। পরে তার জবাবও দেন জামাতের আমির ও বর্তমান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তবে এমন দাবি নাকচ করে দিয়েছে ছাত্রদল। সংগঠনটির নেতারা বলছেন, গ্রাফিতির জবাব গ্রাফিতি এঁকে দেওয়ার কথা ছিল, তা না করে সংঘর্ষে লিপ্ত হয়েছে ছাত্র শিবির। সিটি কলেজে হামলার ঘটনায় সম্পূর্ণ দায়ভার ছাত্র শিবিরের বলেও দাবি করছেন তারা। গত মঙ্গলবার কলেজ ভবনের দেওয়ালে লেখা ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাসের ছাত্র শব্দটি কালি দিয়ে মুছে গুপ্ত লেখে ছাত্র দলের নেতাকর্মীরা। সেখান থেকে সংঘর্ষের সূত্রপাত বলে দাবি করে ছাত্রদল। যদিও ঘটনা নিয়ে সম্পূর্ণ ভিন্ন দুই বক্তব্য আসছে সংঘর্ষে জড়ানো দুই ছাত্র সংগঠনের পক্ষ থেকে। ছাত্র শিবিরের দাবি, গুপ্ত লেখা নিয়ে তারা কোনো প্রতিক্রিয়া দেখায়নি, বরং লেখাটিকে ঘিরে চলমান মিথ্যাচারকে এনজয় করছেন বলে দাবি করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। তার দাবি, সিটি কলেজে টাঙানো তাদের দলীয় পোস্টার নামিয়ে দেয় ছাত্রদল। এ বিষয়ে কলেজটির অধ্যক্ষের কাছে অভিযোগ দিয়ে বেরিয়ে আসার পর ছাত্র শিবিরের নেতাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতি হয় এবং একজন শিক্ষককেও লাঞ্ছিত করা হয়। তারপর মূল গেটের বাইরে বহিরাগতদের নিয়ে তাদের উপর আঘাত করা হয়, যার প্রতিবাদে বিকেলে মিছিল বের করলে অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদল পেছন থেকে হামলা করে বলে দাবি করেন তিনি। বাংলাদেশের আগে বিভিন্ন সময় ক্ষমতাসীন দলের অঙ্গ বা সহযোগী ছাত্র সংগঠনের বিরুদ্ধে ক্যাম্পাস ও হল দখল করার নানা অভিযোগ ছিল। আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দলের বাইরে থাকা সংগঠনের হল দখল করার উদাহরণ আছে। আর এসব দখল ও নিয়ন্ত্রণের জেরে বিভিন্ন সময় সশস্ত্র সংঘাত, বন্দুক ও যুদ্ধে শিক্ষার্থীদের প্রাণ হারানোর ঘটনাও ঘটেছে। এখন চট্টগ্রাম সিটি কলেজে সহিংসতার ঘটনার পর ছাত্র রাজনীতি ও শিক্ষাঙ্গনে আবারও হল ক্যাম্পাস শিক্ষা প্রতিষ্ঠান
নিয়ন্ত্রণে রাখার রাজনীতি আলোচনায় আসছে। আওয়ামী লীগের পতনের পর ছাত্রলীগ না থাকা এখন ছাত্রদলের সামনে প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে ইসলামী ছাত্র শিবির। সম্প্রতি রাজশাহী, কুড়িগ্রাম, নরসিংদী সহ বিভিন্ন জায়গায় সংগঠন দুটির মধ্যে বিরোধের উত্তেজনাকর পরিস্থিতির খবর পাওয়া গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয় পেয়ে শিবির তাদের অবস্থান শক্তিশালী করেছে, যা ছাত্রদলকে কিছুটা বিপাকে ফেলেছে বলেও অনেকে মনে করেন। বাংলাদেশে কি ডাবল গেম খেলতে শুরু করলো বিএনপি সরকার? একে তো দেশ জুড়ে বিদ্যুৎ, জ্বালানি, রোগের প্রাদুর্ভাব সহ একাধিক ইস্যুতে নাজেহাল সরকার, তার উপর পদ্মাপাড়ে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে উত্তাল হয়েছে পরিস্থিতি। বাংলাদেশের সংকটকালের জন্য যে বিরোধী শক্তি জামায়াতে ইসলামী দায়ী, তা নিয়ে তোপদাগ দিয়ে শুরু করেছিল বিএনপি সরকার, কিন্তু তাদের এই অভিযোগ খুব একটা ধোপে টেকেনি। উল্টে বিএনপি সরকারকে সাহায্য করতে এগিয়ে এসেছিল জামায়াতে। এই নিয়ে শফিকুর রহমান সংসদের যৌথ কমিটি গড়ার পরামর্শ দিয়েছিলেন। যদি সরকারি দল ফিল করেন যে আমরা একটা কমন কমিটি করব, সংসদে জামায়াতের এই পরামর্শের পরেই 10 সদস্যের একটি কমিটি গঠন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লোডশেডিং, জ্বালানি সংকট সহ একাধিক সমস্যায় কার্যত নাস্তানাবুদ বাংলাদেশ। অনেকেই বলছেন বিএনপি সরকারের পক্ষে সমস্যাগুলির সমাধান করা কঠিন, কিন্তু প্রশ্ন, জামায়াত বিএনপির পাশে এগিয়ে আসা কি দেশের জনগণের সমস্যা সমাধান নাকি লোক দেখানো? উঠে এসেছে আরও একটি তথ্য, বিদ্যুৎ সমস্যায় যেখানে গোটা দেশে ত্রাহি ত্রাহি রব উঠছে, সেখানে খোদ বিদ্যুৎ মন্ত্রীর এলাকায় বিদ্যুৎ যায়নি। এই নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ বাংলাদেশের হাজার হাজার জনগণ। এসবের মধ্যেই জোটবদ্ধ হয়ে কাজ করার উদ্যোগ থেকে সরে আসে জামায়াত ইসলামী। ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা এবং ডাকসুর নেতৃত্ব জামায়াতকে হুঁশিয়ারি দেয় যে ছাত্র দল যদি রাজপথে তাদের ছাত্র নেতাদের গায়ে হাত দেয় আর সংসদে গিয়ে জামায়াত যদি বিএনপিকে বিদ্যুৎ সহ একাধিক সমস্যা মোকাবিলায় সাহায্যের হাত বাড়ায়, তাহলে চলবে না। এরপরেই কে ভুল বুঝেছে জামায়াত? পরে শফিকুর রহমান নিজের অবস্থান থেকে সরে আসেন। বলা হয় জামায়াত আর বিএনপিকে কোনোভাবে সাহায্য করবে না। নবীন প্রজন্মের কোনো দাবিই সরকার পক্ষ কর্ণপাত করছে না বলে অভিযোগ উঠেছে। অর্থাৎ বিএনপি যা মনে করছে সেটাই করছে, তাতে দেশের জনগণের কল্যাণ হোক আর নাই হোক। সূত্রে খবর, প্রশাসনের সমস্ত জায়গাতেই নিজেদের অনুগতদের স্থান দিচ্ছে তারেক রহমানের সরকার। এর মানে বিরোধী ও তরুণ প্রজন্মকে আদৌ গুরুত্ব দেওয়া হচ্ছে না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা উঠে আসছে, তা হলো বিএনপি সমস্ত ক্যাম্পাস নিজেদের দখলে রাখতে চাইছে। অতীতে শেখ হাসিনার বিরুদ্ধে এই ক্যাম্পাস থেকেই প্রথম বিদ্রোহের সূত্রপাত হয়েছিল। তাই ছাত্রলীগকে যদি হাতের মুঠোয় রাখা যায়, তবে ভবিষ্যতে যে কোনো স্বার্থ সিদ্ধি করতে অনায়াসে করা যাবে। বিএনপির মদতপুষ্ট ছাত্র দল চট্টগ্রাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলা চালাচ্ছে বলে অভিযোগ। আর এর উদ্দেশ্য একটাই, সেটা হলো ত্রাসের রাজত্ব কায়েম করা। একদিকে যেখানে দেশ জুড়ে একাধিক সমস্যা, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে একাধিপত্য স্থাপন করতে চাইছে বিএনপি। এতে তারা কাজে লাগাচ্ছে ছাত্রদের। আর এই খণ্ডযুদ্ধের মাঝে পড়ে আক্রান্ত হতে হয়েছে সংবাদ মাধ্যমকেও। এসবের মধ্যে বিএনপিকে দুর্বল করার ছক কষছে এনসিপি। তারা চাইছে বিদ্রোহী বিএনপি নেতাদের ভাঙিয়ে নিজেদের দলে টানতে। এর ফলে আগামী দিনে কি বাংলাদেশের রাজনীতিতে হাওয়া বদল হবে? তখন কি সুযোগ বুঝে ক্ষমতায় আসবে আওয়ামী লীগ? প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ নীতি কোন দিকে ঝুঁকছে? চীন নাকি ভারত? কোন দিকে মোড় নিচ্ছে বিএনপির বিদেশ নীতি? সম্প্রতি ভারতের এক নামী সংবাদ মাধ্যমে বলা হয়, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন। সেই নীতির সঙ্গে ভারসাম্য রাখতে নয়া সরকারের দায়িত্ব নেওয়ার 2 মাসের মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রথম চীন সফর করছে। কূটনৈতিক সূত্র মারফত খবর, সরকার পরিচালনার দায়িত্বে আসার পর চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ বিএনপির 20 জনের সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলকে চীন সফরে আমন্ত্রণ জানিয়েছে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে 16 এপ্রিল বিএনপি উচ্চ পর্যায়ের দলটি চীন সফরে গিয়েছে। বিএনপির এই সফর সরকার ও দেশের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ চীন বহু আগে থেকেই বিএনপি সরকার গঠন করলে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে আসছে। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে একই প্রতিশ্রুতি দিয়ে আসছে। চীন সফরে বিএনপি নেতৃবৃন্দের যে প্রতিনিধি দলটি আগামী 16 এপ্রিল ঢাকা ছেড়ে চীনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তাদের মধ্যে রয়েছেন স্থানীয়
সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জাবিউল্লাহ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, এমপি, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজমুল হক নান্নু, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বেবি নাজনীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এমপি, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল সহ একাধিক ব্যক্তিত্ব। বাংলাদেশ নিয়ে চীনের আগ্রহ থাকলেও বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বড় ধরনের এঙ্গেজমেন্টে যেতে পারেনি বেজিং। বর্তমানে বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায়, এই সরকারের সঙ্গে অতীতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে চীনের। তবে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপিকে নতুন করে চীন নিয়ে ভাবতে হবে। নতুন প্রেক্ষাপট ও চলমান বৈশ্বিক বাস্তবতার নিরিখে আগামী দিনগুলোতে সম্পর্কের রূপরেখা নির্ধারণ করতে হবে। আর এই সফর হতে পারে ইতিবাচক আলোচনার একটি বড় মাধ্যম। পররাষ্ট্রমন্ত্রীর সফরে আলোচনার বিষয়ে ঢাকা, বেজিং এর কর্মকর্তারা ধারণা দিয়েছেন, বাংলাদেশ চীনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মোংলা বন্দরের আধুনিকীকরণ বাস্তবায়ন, চীনে কাঁঠাল রপ্তানি, গুয়াংঝু চট্টগ্রাম ও সাংহাই চট্টগ্রামের মধ্যে ফ্লাইট চালু, চীনা শিল্প স্থানান্তর, রোহিঙ্গা সংকট ও চাইনিজ অর্থনৈতিক অঞ্চল সহ জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাওয়ার ওপর জোর দেবে ঢাকা। অন্যদিকে বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার চীন তিস্তা মহাপরিকল্পনা, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সহযোগিতা জোরদার করা এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সহ অন্যান্য উদ্যোগ ব্যবহার করে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ আলোচনায় গুরুত্ব দিতে পারে। এছাড়া রোহিঙ্গা, মায়ানমার সহ আঞ্চলিক বিভিন্ন ইস্যু এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে সৃষ্ট সমস্যা নিয়ে উভয় পক্ষ আলোচনা করতে পারে। ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় 200 কোটি মার্কিন ডলার সহায়তা দরকার। চীনের কাছে এই সহায়তা চাইতে পারে বাংলাদেশ। হয়তো বেজিং সফরে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রয়োজনের বিষয়টি উপস্থাপন করতে পারেন। সরকারের এক কর্মকর্তা বলেন, এপ্রিলে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্র সচিবদের মধ্যে ঢাকায় বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে চীনের অনুরোধে তা স্থগিত করা হয়। পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে কাজ চলছে। সাবেক রাষ্ট্রদূত মাসফি বিনতে শামস ঢাকা পোস্টকে বলেন, সম্পর্কের ক্ষেত্রে অন্তত সবাই চাইবে একটা ওয়ার্কিং রিলেশনে থাকুক। সম্পর্ক কখনো চ্যালেঞ্জের মুখে পড়ে গেলে ওখানে অন্য একজন চলেই আসে। ভারতের সঙ্গে খুব চ্যালেঞ্জিং হলে সেখানে চীন বা পাকিস্তান বা যুক্তরাষ্ট্র চলে আসবে। ঠিক চীনের সঙ্গে চ্যালেঞ্জিং হলেও অন্য কেউ চলে আসবে। সেজন্য আমাদের নিজেদেরই একটু চিন্তা ভাবনা করে দেখা দরকার, কার সঙ্গে আমরা কতটুকু যেতে পারবো বা যেতে চাই। সেটাই একটা রূপরেখা আগামী 5 বছরের জন্য বানিয়ে ফেলা উচিত। স্বল্প, মাঝারি ও দীর্ঘ সময়ের সম্পর্ক বিবেচনায় রাজনৈতিক কৌশল বা একটা রূপরেখা তো আমাদের দাঁড় করানো উচিত, সবকিছু মিলিয়ে সব দেশের সঙ্গে। সব মিলিয়ে বলাই যায় যে বাংলাদেশের বিদেশ নীতি কোন দিকে বাঁক নিচ্ছে সেদিকে নজর রয়েছে মোদী সরকারের। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী ও দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। 23 এপ্রিল দুপুর 12টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা এবং ইসির যুগ্ম সচিব মঈনুদ্দিন খান। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেন, সরকারি চাকরি ছাড়া 3 বছর পার না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তো এটা সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে আমার এই প্রতিদ্বন্দ্বিতাটা, তো এখানে তো আসলে কোনো প্রতিদ্বন্দ্বী নাই এবং এখানে ভোটার হিসেবে যারা আছে তারা তো আসলে 300 জন সংসদ সদস্য। সুতরাং এখানে এটার ক্ষেত্রেও মনে হয় না যে আমি এখানে এটার মধ্যে পড়ি আসলে। তো সেই জায়গা থেকে হ্যাঁ, এটা আসলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সংরক্ষিত নারী আসনের যে একটা উদ্দেশ্য, যে নারীদের সংসদে প্রতিনিধিত্ব বাড়ানো এবং তাদের ভয়েসটা রেজ করা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যেই নারীরা আসলে মধ্যবিত্ত পরিবার থেকে আসা, যেই নারীদের আসলে পলিটিক্যাল কোনো ব্যাকআপ নাই, বাবা বা ভাইয়ের সহযোগিতা নাই রাজনৈতিকভাবে, তো সেই মধ্যবিত্ত যেই নারীরা আছে যারা আসলে সমাজে প্রতিষ্ঠিত কিন্তু আসলে খুবই ছোট বলতে নিম্নপদস্থ আসলে চাকরি, ফলে এই ধরনের যখন আইনটা তাদের সংসদে যাওয়ার ক্ষেত্রে একটা বার ক্রিয়েট করে, তো আমার মনে হয় যে সেটি নারী রাজনৈতিক ক্ষমতায়নের জন্য একটা বড় বাধা।
তো আমি মনে করি যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তবে এই আইনের ক্ষেত্রে আমার মনে হয় যে আসলে এই লাভজনক পদ এবং উচ্চপদস্থ কর্মকর্তা বা এইটার যে স্পিরিটটা আইনের, সেই ক্ষেত্রে এটা আসলে পরিষ্কার করা প্রয়োজন। আর এই কারণে আমি এইটার ফলে আসলে আমি আজকের পরে আমি চাই যে আমার আসলে এখানে একটা আপিল করব এবং এটার একটা শুনানির একটা সুযোগ আমি চাই। তবে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং ইসির উপসচিব মনির হোসেন। তিনি বলেন, আসনটি শূন্য হওয়ার পরে সব দল বা জোটের জন্য উন্মুক্ত হবে। আর এর আগে 22 এপ্রিল জামায়াত জোটের 13 জন প্রার্থীর মধ্যে 12 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এদিন মনিরা শারমিনকে চাকরি সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য দুপুর 12টার মধ্যে সরবরাহ করার নির্দেশ দিয়ে তার মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত রাখা হয়। মনিরা শারমিন 2023 সালে 11 নভেম্বর রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংকের চাকরিতে যোগদান করেন। 10তম গ্রেডের কর্মকর্তা হিসেবে গত বছরের ডিসেম্বরে ব্যাংক থেকে পদত্যাগ করেন তিনি। বুধবার ইসি জানিয়েছিল, মনিরা শারমিন মনোনয়নপত্রে রিটার্নিং দাখিলের নথিতে সরকারি পে স্কেলে বেতন উত্তোলনের তথ্য দিয়েছেন। তবে পদত্যাগ সংক্রান্ত বিস্তারিত তথ্য না থাকায় তার মনোনয়ন বাছাই কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী পদত্যাগ বা অবসরের অন্তত 3 বছর পার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারেন না। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি মনোনয়ন প্রক্রিয়া বড় ধরনের ধাক্কা খেয়েছে। নির্ধারিত সময়ের পরে মনোনয়ন জমা দেওয়ার কারণে দলটির নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যে গত মঙ্গলবার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল 4টে পর্যন্ত। তবে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে 19 মিনিট পর অর্থাৎ বিকেল 4:19 তার মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী বিধি অনুযায়ী সময়ের পরে জমা হওয়ায় কমিশন তার আবেদনটি সরাসরি বাতিল করেছে। দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়ন নিয়েও তৈরি হয়েছে তীব্র আইনি জটিলতা। উল্লেখ্য যে সংরক্ষিত 50টি নারী আসনে 11 দলীয় জোটের মোট 13টি মনোনয়নের মধ্যে যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে 12টি গৃহীত হয়েছে। মনিরা শারমিনের নথিপত্রে ঘাটতি থাকায় এবং আইনি জটিলতার সমাধানে নির্বাচন কমিশন তাকে পর্যন্ত প্রয়োজনীয় নথিপত্র দাখিলের জন্য সময় বেঁধে দিয়েছিল। আর এই সময়ের মধ্যে তিনি যদি আরপিও সংক্রান্ত জটিলতা বা তার যোগ্যতা সপক্ষে যথাযথ প্রমাণ উপস্থাপন করতে না পারেন, তবে সংরক্ষিত নারী আসনের এই নির্বাচনে এনসিপির প্রতিনিধিত্ব নিয়ে চূড়ান্ত সংকটে পড়তে পারে দলটি। সংরক্ষিত নারী আসনের জন্য নির্দিষ্ট সময়ের 19 মিনিট পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। কমিশনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট পিটিশন দাখিল করেন তিনি। শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে সংসদে তারেক রহমানের বক্তব্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেখানে তারেক রহমান শেখ হাসিনা দেশে ফেরার বিষয় কেবল একটি ব্যক্তিগত ইস্যু নয়, বরং এটি দেশের আইনের শাসন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে দেশে ফেরার সঙ্গে সম্পর্কিত। তার এই বক্তব্যকে ঘিরে ক্ষমতাসীন দলগুলি ও বিরোধী শিবিরের নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং বিষয়টি দ্রুতই জাতীয় আলোচনা কেন্দ্রে পরিণত হয়েছে। তারেক রহমান তার বক্তব্যে জোর দিয়ে বলেন, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সবাইকে একই আইনের আওতায় আনতে হবে। কোনো ব্যক্তি বা দল কখনোই আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। এমনকি তিনি বলেন, অতীতের রাজনৈতিক ঘটনাবলী এবং বর্তমান বাস্তবতা বিবেচনায় শেখ হাসিনা দেশে ফেরা একটি সংবেদনশীল বিষয়। এটা আইনি কাঠামোর মধ্যে দিয়ে নির্ধারণ হওয়া উচিত। তার মতে রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং ন্যায় বিচার ও স্বচ্ছতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াই হবে দেশের জন্য মঙ্গলজনক। তারেকের এই বক্তব্যকে রাজনৈতিক বিশেষজ্ঞরা একাধিক স্তরে এবং একাধিক দিকে আলোচনা করেছেন। যেমন কেউ বলছেন শেখ হাসিনা প্রত্যাবর্তনের জন্যই চাইছেন তারেক রহমান, আবার কেউ বলছেন তিনি বিভ্রান্ত সৃষ্টি করছেন তৃণমূল স্তরের নেতাকর্মীদের মধ্যে। তারেকের শেখ হাসিনা আওয়ামী লীগ নিয়ে বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। বাংলাদেশে জাতীয়তাবাদী দল এবং আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। বিভিন্ন সভা সমাবেশ, বক্তব্য, পাল্টা বক্তব্যের মাধ্যমে পরিস্থিতি কার্যত উত্তপ্ত।
এই অবস্থায় শেখ হাসিনা দেশে ফেরার প্রশ্নটি কেবল রাজনৈতিক নয়, জাতীয় স্তরে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তারেক রহমান আরো বলেন, একটি নীতি থাকা প্রয়োজন, বিশেষ করে যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা দেশের বাইরে রয়েছেন। অর্থাৎ তিনি বলছেন, যে সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মী বাংলাদেশের বাইরে রয়েছে সেক্ষেত্রে কিছু প্রক্রিয়া মেনে চলার বার্তা দিচ্ছেন। ঠিক এমনটাই বলার চেষ্টা করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। কারণ যেভাবে বিরোধী দল হিসেবে জামাত ইসলামীর বাড়বাড়ন্ত, তাতে পরবর্তীকালে বিএনপি তাদের সামলাতে হিমশিম খাবে। তাই রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার জন্য শেখ হাসিনা প্রত্যাবর্তন চাইছেন তারেক রহমান। অনেকে এই প্রশ্ন তুলছেন, তবে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো তারেকের সরকার? বিরোধীদের চাপে নাকি রাজনৈতিক প্রতিহিংসা? যদি তাই হয়ে থাকে তবে কেন আবার প্রত্যাবর্তনের জন্য বক্তব্য রাখবেন তারেক? এর উত্তর সময় দেবে। তবে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ঠিকই, তবে নেতৃত্ব পরিবর্তন হলে আবেদনের মাধ্যমে ঠিক সেই নিষিদ্ধকরণ তুলে নেওয়া হবে। তারেকের সরকারই সেটা করবে। কিন্তু এখন তারেক সবটাই পরিস্থিতির ওপর ছেড়ে দিয়েছেন সম্ভবত। তবে তারেক চাইলেও আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটবে, আর না চাইলেও প্রত্যাবর্তন ঘটবে। তারই ছক কষে ফেলেছেন শেখ হাসিনা। এখন দেখার পদ্মাপাড়ের রাজনীতি কোন দিকে যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বাংলাদেশে বহু আলোচনা হয়েছে। শেখ হাসিনার আমলেও এই আলোচনা হয়েছে, পাশাপাশি মোহাম্মদ ইউনূসের আমলেও এই আলোচনা সামনে এসেছে। আমেরিকার বরাবর নজর ছিল সেন্ট মার্টিন দ্বীপে তাদের ঘাঁটি হবে। এমনকি একটি নিয়ম চালু করে গিয়েছেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান। সেন্ট মার্টিন দ্বীপে যেতে হলে বাংলাদেশিদেরও ভিসা দেখাতে হবে। এই রিজওয়ান হাসান মার্কিন সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার জন্য এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঢুকেছিলেন। এইবার বিএনপি কি সেই একই সিদ্ধান্ত নেবে? তারাও কি একই পথে হাঁটবে? আড়ালে কি গোপন স্বার্থ রয়েছে? এখনো পর্যন্ত যে খবর সামনে আসছে তাতে দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়মই এই সরকার ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাবে। শেখ হাসিনার আমলে তিনি একাধিকবার বলেছিলেন সেন্ট মার্টিন দ্বীপ তার কাছে একাধিকবার চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তিনি কোনোভাবেই রাজি হননি। এমনকি এর জেরে তাকে ক্ষমতাচ্যুত করা হতে পারে বলেও তিনি বলেছিলেন, তাও তিনি রাজি হননি। পরে দেখা গেল তাকে ক্ষমতাচ্যুত করা হলো। যদিও শেখ হাসিনার সময় অনেকে তখন বলেছিলেন নিজের জনপ্রিয়তা অর্জন করছেন শেখ হাসিনা, এই সমস্ত কথা বলে। কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে বিষয়টি প্রায় প্রমাণিত হয়েছে। আমেরিকার সঙ্গে চুক্তি, আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দেওয়া, সেখানে আমেরিকার ঘাঁটি গাড়তে দেওয়া, এই আলোচনাগুলি যখন চলেছিল তখন মেটিকুলাস উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছিলেন পরিবেশ উপদেষ্টা হিসেবে তিনি ব্যর্থ হয়েছেন। অর্থাৎ এখানে তিনি শুধু মার্কিন সাম্রাজ্যবাদের চাটুকারিতা করতেই ব্যস্ত ছিলেন। এইবার সামনে আসছে একটি গুরুত্বপূর্ণ তথ্য। সেটি কি? সেটি হলো নিজের দেশে দ্বীপে যেতে একটি ভিসা ব্যবস্থা চালু করেছিলেন তিনি। সেখানে যেতে পাস লাগবে। 2000 বেশি পর্যটক যেতে পারবে না। বছরে মাত্র 3 মাস সেন্ট মার্টিনে যেতে পারবে। বছরের বাকি 9 মাস সেন্ট মার্টিনে যেতে পারবে না। এদিকে অনেকে ভেবেছিলেন মোহাম্মদ ইউনূসের জামানা শেষ হতেই হয়তো বিএনপি সরকার সমস্ত নিয়ম বদল করবে, কিন্তু সেই নিয়মের বদল ঘটবে না। বর্তমান সরকারের পরিবেশ মন্ত্রী আব্দুল্লাহ আউয়াল মিন্টু এই সিদ্ধান্ত ঘোষণা করেন। সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল রাখছে। এই সিদ্ধান্তের ধারাবাহিকতা অব্যাহত রাখা প্রয়োজন উল্লেখ করে মিন্টু বলেন, 3 মাসের অধিক সময় পর্যটন চালু থাকলে সেন্ট মার্টিন দ্বীপের অস্তিত্ব বিপন্ন হবে। সুতরাং উন্মুক্ত সাগরের বুকে বাংলাদেশের একমাত্র কোরাল বা প্রবাল সংশ্লিষ্ট স্থান, বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য ও আমাদের গর্বের সেন্ট মার্টিন দ্বীপের অস্তিত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণের এই ব্যবস্থা আমাদের চালু রাখতে হবে। এমনকি এও উল্লেখ করা হয় 9 মাস পর্যটন বন্ধ রাখার কারণে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীব বৈচিত্র্যের অবস্থার উন্নয়ন ঘটেছে। সরজমিনে বিজ্ঞান ভিত্তিক গবেষণা করে দেখা গিয়েছে বলে জানান পরিবেশ মন্ত্রী। বলেন, এই সময়ের দ্বীপ প্রাকৃতিকভাবে তার পরিবেশ, প্রতিবেশ এবং জীব বৈচিত্র্য পুনরুদ্ধার করার সুযোগ পায়। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আপাতত দৃষ্টিতে দেখলে বোঝা যায় পরিবেশের কথা মাথায় রেখে সিদ্ধান্তগুলি ঠিক মনে হলো। আদতে সেই উদ্দেশ্য কি রয়েছে সরকারের, এই প্রশ্ন উঠছে। পুরোটাই মোহাম্মদ ইউনূসের জামানাকে ধারাবাহিকতা বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না তো? ভিতরে ভিতরে মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থ সিদ্ধি করা হচ্ছে না তো? এমন নানা প্রশ্ন উঠে আসছে।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশের তলে তলে ছক কষছে লস্কর-ই তৈবা। পেহেলগাঁওয়ে নৃশংস হত্যাকাণ্ডের পরপরই ভারত 5 জন লস্কর-ই তৈবার জঙ্গিকে নিকেশ করে। এদের সকলেরই কিছুদিনের জন্য আশ্রয় ছিল বাংলাদেশ। পঞ্চগড়, তেঁতুলিয়া, সাতক্ষীরা, ব্রাহ্মণবেড়িয়া সহ একাধিক এলাকায় লস্কর-ই তৈবার জেহাদিরা আস্তানা বানিয়েছিল। এসব এলাকায় তারা দীর্ঘদিন ধরে রেকি করেছিল বলে সূত্র মারফত জানা গিয়েছে। আর এই ঘাঁটি তৈরির জন্য তৎকালীন বাংলাদেশের সেনার শীর্ষ কর্তারা সব রকমের সহায়তা দেন। এই নিয়ে তারা রীতিমতো বৈঠকও করেন বলে জানা যায়। আর সেই সময় ওয়াকারুজ্জামানকে সরানোর চেষ্টা করা হয়েছিল। চলতি বছরের শুরুতেও খবর উঠে আসে যে বাংলাদেশে ফের বারবারন্ত শুরু হয়েছে লস্কর-ই তৈবার। সংবাদ সংস্থা IANS সূত্রে খবর ছিল যে 4 জন লস্কর-ই তৈবার জঙ্গি ঢাকা আশ্রয় নেয় এবং বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG342 বিমানে ঢাকা আসে তারা। করাচি থেকে ঢাকায় আসে ওই বিমান। একজন ইনভেস্টিগেটিভ সাংবাদিক স্থানীয় সংবাদ মাধ্যমে গুরুতর অভিযোগ করেছেন। আর ওই সাংবাদিকের নাম শহীদুল হাসান খোকন। ওই সাংবাদিকের সরাসরি অভিযোগ বাংলাদেশের ইউনূস সরকারের বিরুদ্ধেই বাংলাদেশের জঙ্গিদের অনুপ্রবেশ করানোর ব্যাপারে সাহায্য করছে ইউনূস সরকার। অভিযোগ সাংবাদিকের। তার আরো অভিযোগ ইসলামপন্থী মনোভাব এবং পাকিস্তানের তুষ্টিকরণের মনোভাব রয়েছে ইউনূস সরকারের। একটি এক্স পোস্টে এই সাংবাদিক শহীদুল হাসান খোকন কয়েকটি ছবিও শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG342 করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছিল এবং তা অবতরণ করেছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 30 জানুয়ারি মোট 113 জন যাত্রীকে নিয়ে ভোর 4:20 ঢাকায় নেমেছিল এই বিমান। সাংবাদিক শহীদুল হাসান খোকনের আরো দাবি, ওই যাত্রীদের মধ্যে ছিল লস্করের অপারেটিভরা। তাদের চিহ্নিত করতে পেরেছেন ওই সাংবাদিক। অন্যদিকে সন্দেহভাজনদের নাম এবং অন্যান্য নথি সাংবাদিক শহীদুল হাসান খোকন পোস্ট করেছেন এক্স মাধ্যমে। সাংবাদিকের অভিযোগ, বর্তমান বাংলাদেশ প্রশাসনের আওতায় এই কাজ এমন ঘটনা হয় নিরাপত্তার গাফিলতিতে হয়েছে আর না হলে ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে। আর এই বিষয়টি যে বর্তমান বাংলাদেশ প্রশাসনের নিরাপত্তায় ব্যর্থতার ইঙ্গিত করে, এই অভিযোগও করেন ওই সাংবাদিক। এক্সপোস্টে সাংবাদিক শহীদুল হাসান খোকন লিখেছেন, পাকিস্তান থেকে বাংলাদেশে এসে গিয়েছে লস্কর-ই তৈবার জঙ্গিরা। প্রমাণ সাপেক্ষে কয়েকটি পাসপোর্টের ছবি শেয়ার করেন তিনি। 14 বছর পর ঢাকা এবং করাচির মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হয়েছে মাত্র কয়েকদিন আগে। আর তার আগেই এই খবর প্রকাশ্যে আসা যথেষ্ট উদ্বেগজনক। সন্ত্রাসবাদী কার্যকলাপের খবর উঠে আসে আরো। মোস্ট ওয়ান্টেড লস্কর-ই তৈবা জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল দিল্লি সীমানা থেকে এবং ওই লস্কর জঙ্গির নাম সাব্বির আহমেদ লোন। বাংলাদেশ থেকে পাকিস্তানি ISI নির্দেশে ভারত বিরোধী কার্যকলাপ চালাতো। দিল্লি পুলিশের স্পেশাল সেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় তাকে হাতে নাতে ধরে। গোয়েন্দা সূত্রে খবর, সাব্বির আহমেদ লোন লস্কর-ই তৈবার সন্ত্রাস মডিউলের সদস্য ছিল। দিল্লি, কলকাতা সহ একাধিক জায়গায় নাশকতামূলক হামলা এবং দেশ বিরোধী পোস্টার লাগানোর অভিযোগ ওঠে ধৃতের বিরুদ্ধে। সম্প্রতি সাব্বিরের নিয়ন্ত্রণে থাকা মডিউলের সদস্যদের দিল্লি ও দক্ষিণ ভারতের নানা অংশ থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাদেরই প্রধান মাথাকে অভিযান চালিয়ে ধরে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, সাব্বির ওরফের রাজা জম্মু কাশ্মীরের শ্রীনগরের কঙ্গর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে পুলিশ এবং গোয়েন্দাদের রাডারে ছিল সাব্বির। বাংলাদেশে বসে সম্পূর্ণ জঙ্গি কার্যকলাপ চালাতো সে। লস্কর-ই তৈবার প্রশিক্ষিত জঙ্গি ছিল। পাকিস্তানের মুজফ্ফরবাদে, যেখানে দৌরাই আম এবং দৌরাই ই খাস ট্রেনিং ক্যাম্প থেকে প্রশিক্ষণ নেয় সাব্বির। আরো জানা যায়, প্রায় বছর কুড়ি ধরে লস্করের সঙ্গে যুক্ত সাব্বির। ভারতের অশান্তি তৈরি করতে, সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে বাংলাদেশিদের এবং ভারতে লুকিয়ে থাকা অনুপ্রবেশকারীদের নিয়োগ করত। দিল্লি পুলিশ সূত্রে খবর, কলকাতা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ থেকে যুবকদের নিয়ে গিয়ে নিখুঁতভাবে ব্রেন ওয়াশ করে সংগঠন তৈরি করেছিল এই কুখ্যাত কমান্ডার। ঢাকায় গোপনে লুকিয়ে থেকে লস্করের সংগঠন তৈরিও করে ফেলে সাব্বির। দীর্ঘ মাস ধরে ছদ্মবেশে লুকিয়েছিলেন দিল্লি পুলিশের বিশেষ সেলের গোয়েন্দারা। দিল্লি পুলিশের স্পেশাল সেল অভিযান চালিয়ে দিল্লির সীমানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, ওই কুখ্যাত কমান্ডারকে ধরতে দিল্লি পুলিশের এসিপি প্রমোদ কুশওয়াহা, যেখানে এসিপি ললিত নেগি এবং ইন্সপেক্টর সুনীল রাজয়নের নেতৃত্বে টিম তৈরি হয়েছিল এই কমান্ডারকে ধরার জন্য। সব মিলিয়ে এই প্রশ্নই জোরালো হচ্ছে যে কিভাবে বাংলাদেশে ঘাঁটি গেড়ে দিনের পর দিন থাকছে এসব কুখ্যাত জঙ্গিরা। কেন তাদের ধরার চেষ্টা করছে না বিএনপি সরকার?
বিভিন্ন জায়গায় বিএনপি এবং জামায়াতের ছাত্র সংগঠনের মধ্যে মারামারি হচ্ছে, একে অন্যের বিরুদ্ধে মামলা হামলা করছে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এক দল অন্য দলের বিরুদ্ধে বলে মনে হলেও আসলে এসবই নাটক। সরকারের ব্যর্থতাকে ভুলিয়ে দিতে এইসব করা হচ্ছে। সবাই জানে যেই বিএনপি সেই জামায়াত। তারা ততদিনে আলাদা আলাদা দল যতদিন আওয়ামী লীগ রাজনীতির বাইরে। যেই আওয়ামী লীগ ফিরবে তখনই জামায়াত বিএনপি এক হয়ে যাবে। শুধুমাত্র আওয়ামী লীগকে যে কোনোভাবে রাজনীতি থেকে সরিয়ে রাখতেই শুধু ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে এই মারামারি তা নয়। এই নাটক সাধারণ মানুষ যাতে ধরে না ফেলে তার জন্য সংসদেও সরকার এবং বিরোধীদের এই নাটক করছে। ইলিয়াসরা চাইছে ছাত্রদের এই বিবাদ এমন জায়গায় না চলে যায় যাতে পরে আর সামলানো না যায়। তাই তিনি বলছেন জামায়াত বিএনপি বাইরে বিবাদ আর গোপনে দুই দলই এক। এটি দুই দলের ছাত্র নেতাদের বুঝতে হবে। আর এই নাটক যে চলছে এবং চালাতে হবে তার কারণটিও জানিয়েছে ইলিয়াস হোসেন। এখন এই যে একটা চ্যালেঞ্জ যে আওয়ামী লীগকে যেভাবেই হোক 10-15 বছর অন্তত রাজনীতি থেকে দূরে রেখে তাদেরকে পঙ্গু করতে হবে, এটা দুইটা দল যদি মিলেমিশে না থাকে তাহলে সম্ভব না। এখন এইখানে সরকারি দলের দায়িত্বশীলতার বিষয়টা খুব বেশি জরুরি। আমি প্রথমে শিবিরকে যেমন বললাম, ছাত্র দলকেও বলি, ভাই বাংলাদেশের ইতিহাসে কোনোদিন শুনেছেন আজকে জামাত ইসলাম যেই সহনশীলতা আপনাদেরকে দেখিয়েছে এই নির্বাচনে? আমার মানে জামাত ইসলামের বাইরে, আমি তো জামাত করি না, বাট আমি জামাতের বাইরে জামাতকে আমি পছন্দ করি, তাদের হয়ে আমি নির্বাচনে কাজ করেছি। জামাতের বাইরে যদি সবচেয়ে বেশি জানে সেটা মনে হয় আমি জানি। এখন জামাত ইসলামকে যদি নাকি আপনি মনে করেন যে নির্বাচনের রাত থেকে শুরু করে আজকে পর্যন্ত তাদের যেই কথাবার্তা, তারা যেই ধৈর্যের পরিচয় দিয়েছে, গত পরশু দিনের কথাই বলি, জামায়াতের আমির বাংলাদেশের ইতিহাসে প্রথম বিরোধী দলীয় নেতা, একটা জাতীয় ক্রাইসিসে এরকম এই নির্বাচন থেকে এই পর্যন্ত বিএনপি যদি বিরোধী দলে যাইতো, আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে এর মধ্যে অন্তত 15 দিন হরতাল হয়ে যেত, সরকার পতনের আন্দোলন ডাক চলে আসতো। বিরোধী দলীয় নেতা বলে যে এটা সরকারের তৈরি করা সংকট না, এই সংকট বৈশ্বিক সংকট। শফিকুর রহমান বলে নাই সংসদে দাঁড়ায় এই কথা? বাংলাদেশের ইতিহাসে কোনোদিন বিরোধী দলীয় নেতা সরকারকে এইভাবে সাপোর্ট দিয়েছে? কোনোদিন দিয়েছে? কখনোই হয়নি। বিএনপির ব্যর্থতা এমন জায়গায় এসেছে যে তাদের সরকার ফেলার জন্য কোনো বিরোধী দলের প্রয়োজন নেই। সাধারণ জনগণই রাস্তায় নেমে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেবে। হয়তো এখানে জামায়াত এবং আওয়ামী লীগের কর্মীরাও থাকতে পারে, যে কারণে তারেক রহমান বাড়ির সুড়ঙ্গ বানাচ্ছেন যাতে কঠিন সময়ে পালাতে পারেন। তবে জামায়াত অনেক অপমান অত্যাচার সহ্য করেও তারা চেষ্টা করছে এই সরকার যেন টিকে থাকে, যেখানে তারেক রহমান তাদের সর্বসমক্ষে অপমান করছেন। দল যাদের একটি অন্য পরিচয় আছে, জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে, জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন, সেই লোক যদি আমাকে গুপ্ত বলে, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে না। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সুপ্ত, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে, দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন তাইলে আমি অবশ্যই গুপ্ত। আমি এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি, আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম। অনেকের মনে হতেই পারে জামায়াত কেন এই অপমান সহ্য করেও সরকারকে সমর্থন করছে। বিরোধী হিসাবে বিএনপি থাকলে কি করত সবার জানা। দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে সরকার বলছে কোনো কিছুর অভাব নেই কিন্তু বাস্তবে কিছুই পাওয়া যাচ্ছে না, তাহলে কি সবকিছু চুরি যাচ্ছে? এখন সবাই বলছে বিএনপি আন্তর্জাতিক মানে চোর এবং চাঁদাবাজ, কিন্তু জামায়াতের আমির শফিকুর রহমান বলছেন দেশের এই সমস্যা বৈশ্বিক কারণে সৃষ্টি হয়েছে। আসলে হামের টিকা, জ্বালানির অভাবে কৃষকের মৃত্যু, বিদ্যুৎ, এই সব যুদ্ধের কারণে অপ্রতুল হয়নি, হয়েছে সরকারের সার্বিক ব্যর্থতায়। তবু বিরোধী দলের নেতা বলছেন আমরা সরকারকে আরো সময় দিতে চাই,
আসলে জামায়াতের ভয় হলো বেশি বিএনপির বিরোধিতা করলে আওয়ামী লীগ না চলে আসে। আসল ঘটনা হলো আওয়ামী লীগকে আটকে রাখা। এটি আমি আপনি বলছি না, বলছে জামায়াতের ঘনিষ্ঠ ব্যক্তি ইলিয়াস হোসেন। কিন্তু যে দলের ভিত দেশের স্বাধীনতার সঙ্গে যুক্ত, তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখা যাবে? আপনারা জানান আপনাদের মতামত। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের আমলে বাংলাদেশ পুলিশ ও গোয়েন্দা সংস্থার গোপনীয় নথি ফাঁসের ঘটনা, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ঝুঁকি এবং আঞ্চলিক ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। পুলিশ সদর দপ্তর থেকে একটি গোপন নথি ফাঁস হয়েছে, যেখানে রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠী এবং অবৈধ অস্ত্রের বড় মজুদের তথ্য উঠে আসছে। এই নথিতে সতর্ক করা হয়েছে যে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সহ জাতীয় সংসদ ভবনে বড় ধরনের সমন্বিত হামলার পরিকল্পনা করছে। রাখাইন রাজ্যে আরাকান আর্মির নিয়ন্ত্রণ বৃদ্ধির সাথে সাথে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সশস্ত্র তৎপরতা বেড়েছে। পুলিশ জানিয়েছে, ক্যাম্পের সক্রিয় বিভিন্ন গোষ্ঠী ক্যাম্পের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করেছে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা বিঘ্নিত করছে। ডক্টর ইউনূস এবং পরবর্তীতে বর্তমান তারেক সরকারের আমলে মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণের নামে তথাকথিত মানবিক করিডোর বা ত্রাণ করিডোর প্রতিষ্ঠার প্রস্তাব উঠেছিল, যা ভারতের নিরাপত্তা উদ্বেগের কারণ হয়েছে। বিশ্লেষকদের মতে এটি ভিনদেশি স্বার্থ উদ্ধারের চেষ্টা। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মির সাথে সীমান্ত সুরক্ষার স্বার্থে অনানুষ্ঠানিক যোগাযোগ রাখা হচ্ছে, তবে কোনো অবস্থাতেই জাতীয় স্বার্থ বিরোধী করিডোর দেওয়া হবে না। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্টভাবে জানিয়েছেন যে দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ক্ষতি করে এমন কোনো করিডোর বা বিদেশি শক্তি তৎপরতা বাংলাদেশে সেনাবাহিনী মেনে নেবে না। তিনি রক্তাক্ত করিডোর বা ব্লাডি করিডোর ব্যবসার তীব্র বিরোধিতা করেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ইউএন প্রস্তাবিত করিডোর নিয়ে প্রাথমিক ইতিবাচক অবস্থানকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছিল, তবে সেনাবাহিনী কঠোর অবস্থানের পর সরকার অবস্থান পাল্টায়। ভারত উদ্বেগ প্রকাশ করেছে যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এ ধরনের করিডোর যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পশ্চিমী শক্তির প্রক্সি যুদ্ধের ক্ষেত্র হতে পারে, যা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে। 2026 সালের এপ্রিলে পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশ একদিকে রোহিঙ্গা ক্যাম্পের জঙ্গি ঝুঁকি ও অন্যদিকে রাখাইন সীমান্ত নিয়ে ভূরাজনৈতিক চাপের সম্মুখীন। পুলিশ ও সেনাবাহিনীর গোয়েন্দা রিপোর্টে বড় ধরনের হামলার শঙ্কা প্রকাশ করা হলেও নিরাপত্তা বাহিনী তা প্রতিরোধে সচেষ্ট হয়েছে। 2026 সালে এপ্রিল মাসে বাংলাদেশ এক নজিরবিহীন নিরাপত্তা সংকটের যে মুখোমুখি দাঁড়িয়েছে তা বিভিন্ন অসমর্থিত সূত্র মারফত উঠে আসছে। প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত মিলেছে, এই হামলার পরিকল্পনা আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক, বিশেষ করে পাকিস্তান ভিত্তিক তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি এর আদলে বাংলাদেশের সক্রিয় চরমপন্থী গোষ্ঠীগুলো জড়িত থাকতে পারে। চাঞ্চল্যকর তথ্যে বিমান বাহিনীতে বিএএফ তালিবানি ভাবধারায় বিশ্বাসী জঙ্গির উপস্থিতি এবং পুলিশের গোপন নথি ফাঁসের ঘটনা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, চলতি বছরের এপ্রিলের তৃতীয় সপ্তাহে পুলিশের সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের গোপন নথি ফাঁস হয়। এই নথিগুলোতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে শাহবাগের মতো জনাকীর্ণ এলাকা এবং সংসদ ভবনের মতো অত্যন্ত সুরক্ষিত এলাকা সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছে। নথিগুলো নির্দেশ করে যে লজিস্টিক সাপোর্ট এবং হামলার পরিকল্পনায় পাকিস্তান ভিত্তিক আইএসআই এর সহায়তা টিটিপি নেটওয়ার্ক কাজ করছে। হামলার ধরন হিসেবে আইইডি ব্যবহার এবং একই সময় একাধিক স্থানে হামলার ছক তৈরি করা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক তথ্যটি এসেছে বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তর থেকে। গোয়েন্দা প্রতিবেদন মিডিয়া রিপোর্টে জানা যাচ্ছে, বিমান বাহিনীর গোয়েন্দা শাখা নিজেদের বাহিনীর ভিতরেই গভীর শিকড় গেড়ে বসা চরমপন্থীদের অস্তিত্ব শনাক্ত করেছে। এপ্রিলে 20 তারিখের আশেপাশে চালানোর অভিযানে অন্তত 2 জন অফিসার সহ বেশ কয়েকজন এয়ারম্যানকে টিটিপির সাথে যোগাযোগের থাকার অভিযোগ আটক করা হয়েছে। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, সন্দেহভাজনদের মধ্যে 9 থেকে 10 জন সদস্য পাকিস্তান সহ বিভিন্ন দেশে পালিয়ে যায়। বাহিনীর অভ্যন্তরে এই স্লিপার সেলের উপস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। ফাঁস হওয়া নথি অনুযায়ী জঙ্গি গোষ্ঠীগুলো শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং সংসদ ভবনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছিল। তাদের পরিকল্পনা ছিল জাতীয় সংসদ ভবন ও একাধিক গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এবং ভিআইপি এলাকায় হামলা চালিয়ে দেশে অস্থিরতা তৈরি করা। তালিবানি স্টাইলে জনসমক্ষে মৃত্যুদণ্ড বা কট্টরপন্থী মতবাদ চাপিয়ে দেওয়ার মানসিকতা থেকে এই হামলার ছক কষা হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। এই ঘটনার পর বিমান বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থাতেই রাখা হয়েছে এবং বাহিনীর অভ্যন্তরীণ নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা এসবি এবং ঢাকা মহানগর পুলিশ ডিএমপি
রাজধানী গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করেছে। সন্দেহভাজনদের গ্রেপ্তারে ঢাকা, পল্টন, তেজগাঁও এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। জানা গেছে, বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে ডিআইজি কনফিডেন্সিয়াল কামরুল হাসানের সই করা একটি চিঠির মাধ্যমে গত 23 এপ্রিল 2026 তারিখে এই সতর্কতা জারি করা হয়। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে যে সম্প্রতি গ্রেপ্তার হওয়া জঙ্গি সদস্য ইস্তিয়াক আহমেদ সামি ওরফে আবু বকর নিরাপত্তা বাহিনীর 2 জন চাকরিচ্যুত সদস্যের সাথে নিয়মিত যোগাযোগ রাখছিল। এছাড়া বিদেশের কিছু সূত্র অনুযায়ী তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি 2026 সালের জন্য তাদের নতুন সাংগঠনিক কাঠামোতে একটি এয়ার ফোর্স ইউনিট গঠনের পরিকল্পনার কথা জানিয়েছে। তবে তারা বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব বা সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। 2026 সালের এই পরিস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশ শুধু অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের নয়, বরং আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের হুমকির মুখে পড়েছে। সূত্রের খবর, পুলিশের গোপন নথি ফাঁসের ঘটনা, গোয়েন্দা সংস্থার ব্যর্থতা বা বাহিনীর ভিতরে থাকা কোনো দুষ্কৃতী চক্রের সম্পৃক্ততা নির্দেশ করে। একই সাথে বিমান বাহিনীর মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে কট্টরপন্থীদের প্রবেশ প্রমাণ করে যে চরমপন্থী মতাদর্শ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গভীর পর্যন্ত পৌঁছে গিয়েছে। ফাঁস হওয়া তথ্য, বিমান বাহিনীর ভিতরের অভিযান, এই দুই পরিস্থিতি মিলে বাংলাদেশে একটি নিরাপত্তাবিহীন পরিস্থিতি তৈরি করেছে। সংসদ ভবনে যে কোনো ধরনের হামলা রাষ্ট্রকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকেই ঠেলে দিতে পারে, বিশেষজ্ঞদের এমনই মত। ফলে দ্রুততার সাথে গোয়েন্দা নথির নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। একসময় ইউনূস সরকার বুক ফুলিয়ে প্রচার করত যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, কিন্তু বর্তমান সরকারের আমলে দেশে ফের মাথাচাড়া দিচ্ছে সন্ত্রাসবাদী কার্যকলাপ। সম্প্রতি এক বিবৃতিতে বাংলাদেশ পুলিশের শীর্ষ মহল জানিয়েছে যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলি ফের হামলা চালানো কলকাঠি নাড়ছে। গত কয়েক দশকে বাংলাদেশে একাধিক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়। সূত্রে খবর, তারেক রহমানের আমলে দেশে বাড়ছে জঙ্গি তৎপরতা। একাধিক এলাকায় জেহাদি কার্যক্রম চলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ প্রশাসন। এসবের মধ্যে উঠে এসেছে আরও এক বিস্ফোরক খবর। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে সম্প্রতি এক বিস্ফোরক খবর প্রকাশিত হয়েছে, আর তা হলো গোপনে সে দেশের ঘরেই ঘাঁটি গেড়ে বসে আছে পাক জঙ্গিরা। সূত্রে খবর, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের সঙ্গে যোগসাজশ মিলেছে বাংলাদেশের বহু বায়ুসেনার আধিকারিকের। অর্থাৎ বাংলাদেশে বায়ুসেনার আধিকারিকটা এখন ঘরের শুক্র বিভীষণ হয়ে উঠেছে। চাঞ্চল্যকর এই খবর সামনে আসতেই নড়ে চড়ে বসেছে বিএনপি প্রশাসন। বাংলাদেশ বায়ুসেনা স্কোয়াডে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। পাক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের তৎপরতার খবরের পরেই 1 সপ্তাহ ধরে চলছে অভিযান। বাংলাদেশ বায়ুসেনা বিভাগে চালানো হয়েছে কড়াকড়ি। এবার ফোর্সের আধিকারিকদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। সে সঙ্গে বায়ুসেনার কর্তাদের সমস্ত ছুটিও বাতিল করে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রধান বায়ুসেনা ঘাঁটিগুলিতে এক নাগারে চিরুনি তল্লাশি চালিয়েছে বিএএফ তথা বাংলাদেশ এয়ারফোর্সের গোয়েন্দা বিভাগ। আর গোটা বিষয়টা ঘটেছে যখন বাংলাদেশের সেনাবাহিনীর চিফ জেনারেল ওয়াকারুজ্জামান মালয়েশিয়া সফরে ছিলেন। আরও চাঞ্চল্যকর তথ্য, এই চিরুনি তল্লাশির সময় দেশ ছেড়ে গা ঢাকা দেন বাংলাদেশ বায়ুসেনার 4 জন আধিকারিক। মনে করা হচ্ছে পাক সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তারা। বিপদ বুঝে আপাতত দেশ ছেড়েছেন তারা। সূত্রে খবর, পাকিস্তান, পর্তুগাল সহ বিভিন্ন দেশে ওই 4 জন গা ঢাকা দিয়েছেন বলে খবর। সূত্র বলছে, জঙ্গি যোগে এখনো পর্যন্ত 2 জনকে আটক করা হয়েছে। রাজনীতির কারবারিরা প্রশ্ন তুলছেন যে পাক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের সঙ্গে বায়ুসেনার যোগাযোগ কতখানি গভীরে। বিএসএফ এর নিশানা এখন চট্টগ্রাম, কক্সবাজার সহ আরো কয়েকটি বিমান ঘাঁটি। দিন রাত এক করে চলছে অভিযান। বিমান ঘাঁটি নিরাপত্তায় এই কদিনে আরো জোরদার করা হয়েছে। গত কয়েক বছরে পাকিস্তানে ক্রমাগত টিটিপি জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা বেড়েছে। পাকিস্তান আফগানিস্তান প্রতিবেশী হলেও সম্পর্ক কখনো স্থায়ীভাবে ভালো ছিল না। 1947 সালে নতুন রাষ্ট্র পাকিস্তান জাতিসংঘভুক্ত হতে গেলে একটি মাত্র দেশ বিরোধিতা করে, আর সেটি ছিল আফগানিস্তান। আফগানরা মনে করে তাদের অনেক এলাকা নিয়ে পাকিস্তান গড়ে উঠেছে। আবার এই আফগান পর্তুনদের সংগঠন টিটিএ কে এবং তারও আগে আফগান মুজাহিদদের পাকিস্তান সশস্ত্র বাহিনী আরও 2টি দেশের সঙ্গে মিলে অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে কাবুলে ক্ষমতা দখলে সহায়তা করেছে। তখন উদ্দেশ্য ছিল আফগানিস্তান থেকে পাকিস্তানের দিকে সাম্যবাদী রাজনীতির আগমন ঠেকানো। এটাও প্রত্যাশা ছিল কাবুলে ক্ষমতা পেয়ে তালিবান
অগ্রযাত্রা সেখানেই থিতু থাকবে এবং পাকিস্তানে এই মতাদর্শের বিস্তার রোধ ইসলামাবাদকে সাহায্য করবে। কিন্তু ইতিহাসের কৌতুক বলতে হয়, নিজেদের ভূখণ্ডে ছড়িয়ে পড়া টিটিপির রাজনীতির জন্য ইসলামাবাদের সরকার কাবুলের পশতুন শাসকদেরই দায়ী করছে। এখন আফগান শাসকরা প্রতিনিয়ত বলছেন টিটিপি একান্তই পাকিস্তান ভিত্তিক, এতে কাবুলের হাত নেই। পারস্পরিক এই ঝগড়া কেবল মুখে সীমাবদ্ধ নেই, উভয় দেশ কয়েকবার গোলা বারুদও ছোড়াছুড়ি করেছে। সব মিলিয়ে পদ্মা পারে যে ফের জঙ্গি সক্রিয়তা বাড়ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলতে ফের প্রয়োজন শেখ হাসিনাকে, এমনটাই মনে করছে সে দেশের রাজনীতির কারবারিরা। বিশেষজ্ঞদের একাংশের মতে সাম্প্রতিক পরিস্থিতি থেকে বিএনপি সরকার কোনোভাবেই দেশকে পুনরুদ্ধার করতে পারবেন না। এই টালমাটাল সময় দেশের একমাত্র ত্রাতা হতে পারেন শেখ হাসিনাই। কিন্তু চাইলেই কি শেখ হাসিনাকে ফেরানো যাবে? আপাতত ভারতের আশ্রয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে অন্তরালে থেকেই তিনি আলোচনা চালাচ্ছেন, বৈঠক করছেন দলীয় নেতৃত্বের সঙ্গে। সূত্রের খবর, পুত্র সাজিব ওয়াজেদ জয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনাও সারতে পারেন তিনি। মায়ের সঙ্গে এই নিয়েও আলোচনা সারতে জয় চলতি মাসের শেষ দিকে হয়তো ভারতে আসবেন। সম্প্রতি বেশ কিছু ইস্যুতে জ্বলছে বাংলাদেশ, যার মধ্যে কয়েকটি কারণ সবথেকে বেশি উল্লেখযোগ্য। অন্যতম হলো লোডশেডিং ও জ্বালানি সমস্যা। সূত্রের খবর, বিদ্যুৎ খাতে বড়সড় অঙ্কের বকেয়া রয়েছে আদানির কাছে। সেই বকেয়া মেটাতে তারা বাংলাদেশ সরকারকে চিঠিও দিয়েছে। বাংলাদেশে গরমের চোটে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ, শিখে উঠছে পড়াশোনা, কৃষিকাজ থেকে বিভিন্ন পরিষেবা, কার্যত সবই থমকে রয়েছে। পরিস্থিতি এমন দিকে এগোচ্ছে যে বিদ্যুতের ঘাটতির ফলে এরপর রাস্তায় বেরোতে বাধ্য হবেন ওপার বাংলার মানুষজন। এর পাশাপাশি জ্বালানির সংকট তো আছেই। পেট্রোল কেনার লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন জনগণ। কিন্তু দেশের সরকার তো বলছে উল্টো কথা। জ্বালানি মন্ত্রীর কথায় দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত রয়েছে। তাই যদি হবে তাহলে কেন জ্বালানির জন্য লম্বা লাইন? ফলে ভবিষ্যতে শিল্প শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে। তাই যদি হয় তাহলে তার দায় কে নেবে? তখন কি তারেক রহমানের বিএনপি সরকার মেনে নেবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল ছিল? তারা সংসদে যে অধ্যাদেশ এনে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ বহাল রাখার আইন আনলো, তাকে খুব প্রয়োজন ছিল। এখন আওয়ামী লীগ বাংলাদেশে কিছুটা হলেও ব্যাকফুটে, কিন্তু তার জায়গায় নতুন সরকার গড়ে কিভাবে দেশ চালাচ্ছেন তারেক? এই প্রশ্নগুলো কিন্তু অনেকদিন থেকেই বাংলাদেশে অভ্যন্তরে উঠতে শুরু করেছে। দেশের রাস্তাঘাট সহ একাধিক পরিষেবায় তারেকের সরকার ডাহাফেল, এমনই অভিযোগ উঠছে খোদ দেশের অন্তরে। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই, যার জ্বলন্ত উদাহরণ দেশে হামে আক্রান্ত হয়ে পরপর শিশু মৃত্যু। অবশ্য এর দায় আগের ইউনূস সরকারের উপরে চাপিয়েছেন তারেক রহমান। মুখে বলেছেন আমরা হাম প্রতিরোধ করতে যথাযথ পদক্ষেপ করেছি। কিন্তু প্রশ্ন হলো, তবে কি করে এত মায়ের কোল খালি হলো? কেন পর্যাপ্ত পরিমাণে টিকাকরণ হচ্ছে না হামের? এসব প্রশ্নের উত্তর কে দেবে? তাই দেশের জনগণের একাংশ চায় সমস্ত বাধা কাটিয়ে দেশে প্রত্যাবর্তন করুন শেখ হাসিনা, নয়তো এরপরে বিএনপি সরকার সোনার বাংলাকে ধ্বংসস্তূপের বাংলাদেশ বানিয়ে ছাড়বে। আর তাদের সঙ্গী হবে মদতপুষ্ট ছাত্রনেতারা। কবে ঘুম ভাঙবে বিএনপি সরকারের? কবে প্রত্যাবর্তন হবে শেখ হাসিনার? কবে বিএনপি থামাবে লুটপাটের রাজত্ব? কবে দেশে জারি হবে আইনের শাসন? উত্তর খুঁজছে বাংলাদেশ। আওয়ামী লীগ ফিরে আসার ষড়যন্ত্র করছে, হাসনাত আব্দুল্লাহর এমন মন্তব্যে নতুন করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তাপ ছড়িয়েছে এই একটি বক্তব্যকে ঘিরে। কেউ এটিকে রাজনৈতিক হুঙ্কার দেখলেও কেউ কেউ মনে করছেন গভীর আতঙ্কে ভুগছেন হাসনাত আব্দুল্লাহ। শুধু তিনি নন, তার মতো একাধিক নেতা, ছাত্রনেতা এমন গভীর আতঙ্কে ভুগছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আওয়ামী লীগ ক্ষমতা থেকে গিয়েছে প্রায় 2 বছর হয়ে গেল। সে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দলের নেত্রী দেশেই নেই। এদিকে আইনের মাধ্যমে বিল পাশ করিয়ে নিষিদ্ধকরণ করা হয়েছে, কিন্তু তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও এখনো পর্যন্ত ফিরে আসার আতঙ্কে ভয় পাচ্ছেন ছাত্রনেতারা। যেমন হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন আওয়ামী লীগ গোপনে রাজনীতিতে ফিরে আসার জন্য ষড়যন্ত্র করছে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে। এর পরপরই প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হাসনাত আব্দুল্লাহ একটি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে শেখ হাসিনার দলকে নিয়ে ঠিক এমনই বিতর্কিত মন্তব্য করেছেন। শুধু তাই নয়, পর্দার আড়ালে থেকে আবারও নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে।
তিনি দাবি করেন এই প্রচেষ্টা শুধু রাজনৈতিক পুনর্গঠন নয়, বরং ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। যদিও তিনি তার অভিযোগের পক্ষে নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি, তবুও তার বক্তব্য দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এরপরই বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল বিষয়টি নিয়ে নিজেদের মতো করে একাধিক বিষয় প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ এটিকে বাস্তবসম্মত সতর্কবার্তা বলছেন, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল। অন্যদিকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল এই অভিযোগকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে দলটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিজেদের কার্যক্রম পরিচালনা করে এবং ষড়যন্ত্রের মতো কোনো কর্মকাণ্ডে জড়িত নয়। তবে হাসনাত আব্দুল্লাহ এই প্রথম নয়, এর আগেও তিনি এমন মন্তব্য করেছিলেন। 2024 সালে সদ্য আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসনাত আব্দুল্লাহ বলেন, সাম্প্রতিক ঘটনা বিবৃতির পর আওয়ামী লীগ রাজনৈতিক ক্ষমতা ফিরে পেতে গোপনে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে। এমনকি কিছুদিন আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি মন্তব্য করেন। তিনি বলেন, জয় আমেরিকা থেকে দিল্লিতে যাচ্ছেন মায়ের হাত থেকে দলের দায়িত্ব নেওয়ার জন্য, কিন্তু প্রমাণ কি? সেই প্রমাণ তারা কেউ দেখাতে পারেনি। কিন্তু মাঝে মধ্যেই আওয়ামী লীগের প্রত্যাবর্তনের খবর দিয়ে রাজনৈতিক মহলের শোরগোল পড়ে যায়। যদিও এর জেরে শেখ হাসিনা বা তার দল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে না থেকেও রয়ে গিয়েছেন, এভাবেই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে এই প্রাচীন দলকে জোর করে মেটিকুলাস ডিজাইন করে দেশ থেকে বিতাড়িত করলেও সাধারণ মানুষের মনে আওয়ামী লীগ যে রয়ে গিয়েছে সেটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল দেখলেই বোঝা যায়। আওয়ামী লীগের সমস্ত ভোটটা গিয়েছে বিএনপির ঝুলিতে, যে কারণে জিতেছে বিএনপি। কিন্তু অবাক করার মতন বিষয়, তারাই এখন দলটি যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ছাত্রদের এই আতঙ্কই সত্যি হবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।